বদ্ধ ফ্ল্যাটের মধ্যে স্বামী আবিষ্কার করলেন নিজের স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ। তাদের 21 মাসের শিশু সন্তানটিকেও কোথাও খুঁজে পাওয়া গেল না। খানিকক্ষণের মধ্যেই ভদ্রলোকের কাছে র্যানসাম চেয়ে কল আসা শুরু করল। তিনি বললেন যে তিনি যত ইচ্ছে টাকা দিতে পারেন, শুধু তার শিশু পুত্রটিকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু অদ্ভুতভাবে খানিকক্ষণের মধ্যেই শিশু পুত্রটিরও মৃতদেহ খুঁজে পাওয়া গেল। এবং আরও অদ্ভুত ব্যাপার, র্যানসাম কল কিন্তু তখনও থামল না। তার কাছে র্যানসাম চেয়ে ফোন আসতেই থাকলো। নমস্কার, আমি অর্ণব। আপনারা শুনছেন অপরাধ সূত্র। এখানে আমরা গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে। কে খুন করলো মা আর ছেলেকে? মুক্তিপণ দিতে রাজি হয়ে যাওয়ার পরেও ওই ফুটফুটে শিশু সন্তানটিকে মেরে ফেলা হলোই বা কেন? সবটা জানতে আসুন আমরা ঢুকে পড়ি গল্পে। দিল্লির রোহিত তিওয়ারির সঙ্গে বিয়ে হয়েছিল কানপুরের শ্বেতা মিশ্রার। পেশায় IOCL এর ইঞ্জিনিয়ার রোহিতের পোস্টিং ছিল জয়পুরে। সেখানেই প্রতাপনগরে ইউনিক টাওয়ার অ্যাপার্টমেন্টে ছিল শ্বেতা, রোহিত এবং তাদের 1 বছর 9 মাসের শিশু পুত্রকে নিয়ে একটা সাজানো সংসার। প্রতিবেশীদের কাছে তারা ছিল আর 5টা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই একটা পরিবার। 7ই জানুয়ারি 2020 প্রতিবেশীরা হঠাৎ দেখে রোহিতের ফ্ল্যাটের দরজার নিচে দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে বেরোচ্ছে। তারা সঙ্গে সঙ্গে রোহিতকে ফোন করে এবং পুলিশকেও তারা ঘটনাটা জানায়। পুলিশ সঙ্গে সঙ্গে ওই ফ্ল্যাটে আসে। ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে তারা দেখতে পায় যে গোটা ফ্ল্যাটে রক্তে ভর্তি এবং কিচেনে পড়েছিল শ্বেতার থেঁতলে যাওয়া ডেড বডি। বডির কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছিল যে শ্বেতাকে কোনো ভারী জিনিস দিয়ে মাথায় এবং চোয়ালে ঠুকে ঠুকে খুন করা হয়েছে। পুলিশ রোহিতকে ফোন করে। পুলিশের ফোন পেয়ে রোহিত সঙ্গে সঙ্গে নিজের ফ্ল্যাটে ছুটে আসে। ছুটে এসে দেখে যে নিচে মিডিয়া, পুলিশ, ডগ স্কোয়াড ঠিক ঠিক করছে লোকের ভিড়। রোহিত ফ্ল্যাটে এসে পুলিশকে এনশিওর করে যে শ্বেতার মোবাইলটা ছাড়া ফ্ল্যাট থেকে আর কিচ্ছু চুরি যায়নি। পুলিশ বুঝতে পারে যে এটা তার মানে কোনো চুরি বা ডাকাতির কেস না। চুরি বা ডাকাতির কেস যদি হতো, ফ্ল্যাট থেকে নগদ টাকা, গয়নাগাটি কিছু না কিছু তো চুরি যেতই। কিন্তু চুরি গেছিল গয়নাগাটি বা টাকা পয়সার থেকেও অনেক দামি একটা জিনিস। গোটা ফ্ল্যাট খুঁজেও তাদের শিশু সন্তান শ্রেয়মকে কোথাও পাওয়া যায়নি। সুতরাং পুলিশ ধরে নেয় যে এটা অপহরণের কেস এবং বাচ্চাটিকে অপহরণ করার জন্যই কিছু লোকজন ওই ফ্ল্যাটে এসেছিল। শ্বেতা বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে। এর 2 ঘন্টা পর অর্থাৎ 7টা 30 নাগাদ রোহিতের ফোনে একটা SMS আসে। সেখানে লেখা রয়েছে, নিজের ছেলেকে যদি জীবন্ত দেখতে চাও, খুব তাড়াতাড়ি 30 লাখ টাকার বন্দোবস্ত করো। পুলিশকে রোহিত মেসেজটা দেখায়। সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে মেসেজটা এসেছে শ্বেতার চুরি যাওয়া ফোনটা থেকে। পুলিশ তাই শ্বেতার নাম্বারটা ট্র্যাক করা শুরু করে। এবার এই ঘটনাটা ঘটেছিল একটা হাই সোসাইটি ফ্ল্যাটেই। কিন্তু হাই সোসাইটি হলেও অদ্ভুতভাবে এই সোসাইটিতে বিশেষ CCTV ক্যামেরা ছিলই না। যে কয়টা ছিল তার মধ্যেও ওয়ার্কিং ছিল খুবই কম ক্যামেরা। এছাড়া ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টে যখন আপনারা ঢোকেন দেখবেন যে গার্ড বসে থাকে, তার কাছে এন্ট্রি করে তারপর ফ্ল্যাটে ঢুকতে হয়। এই সোসাইটিটায় সেরকম কোনো ব্যবস্থাও ছিল না। সুতরাং কে কে এই সময় শ্বেতাদের ফ্ল্যাটে ঢুকেছে তার কোনো রেকর্ড নেই, কোনো আই উইটনেস নেই। পুলিশের কাছে এই কেসটা সলভ করাটাই দুঃসাধ্য হয়ে দাঁড়ালো। অনেক খুঁজে খুঁজে পুলিশ একটা CCTV পেল যেটা ওয়ার্কিং ছিল। পুলিশ সেখান থেকে 7ই জানুয়ারির ফুটেজ চালালো। ওই ফুটেজে পুলিশ দেখতে পেল একটি লোক যার মুখটা কাপড়ে ঢাকা এবং মাথায় একটা উলের টুপি পরা, সে শ্রেয়মকে কাপড়ে জড়িয়ে নিয়ে কোলে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছে। পুলিশ বুঝতে পারল যে শ্রেয়মকে কিডন্যাপ করেছে ওই লোকটি। এবার শ্বেতার সাথে তো যা হওয়ার হয়েই গেছে, সে তো মারাই গেছে। পুলিশের প্রধান প্রায়োরিটি ছিল শ্রেয়মকে খুঁজে বার করা। এর জন্য তারা ডোর টু ডোর সার্ভে শুরু করলো। ওই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তারা খুঁজে দেখতে শুরু করলো এবং তারা শ্বেতা এবং রোহিতের জয়পুরে যত পরিচিত ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। এরপর তারা শ্বেতা এবং রোহিতের পরিবারকেও ফোন করলো। তাদেরকে পুলিশ বলল তারা যেন জয়পুর আসে, যাতে তাদেরকে সামনাসামনি পুলিশ জেরা করতে পারে। তখন রোহিত কি অবস্থায় ছিল? রোহিত অন্যান্য ভালো বাবাদের মতোই র্যানসাম দিতে রাজি হয়ে গিয়েছিল। সে বলেছিল যে যত টাকা লাগে আমি দেবো, 30 লাখ টাকাই আমি দেবো, আমার ছেলে যেন সুস্থভাবে আমার কাছে ফিরে আসে। কিন্তু শেষ রক্ষা হলো না।
8ই জানুয়ারি 2020 শ্রেয়মের লাশ পাওয়া গেল ওই অ্যাপার্টমেন্টেরই পিছন দিকের একটা ঝোপঝাড় থেকে। শ্রেয়মের বডির কন্ডিশনই বলে দিচ্ছিল যে এই ছেলেটিকেও শ্বেতার মতোই নির্মমভাবে খুন করা হয়েছে। রোহিত যখন পুলিশের সাথে ঘটনাস্থলে পৌঁছল, নিজের শিশু সন্তানের লাশ দেখে সে মাটিতে লুটিয়ে পড়ল। এতটাই শকড হয়ে গিয়েছিল সে যেন নিজের শোক সামলাতে পারছিল না। পুলিশও ধন্দে পড়ে গেল। পুলিশের মাথায় ঘুরতে থাকলো যে 30 লাখ টাকার র্যানসাম চাওয়া হয়েছিল, সেই টাকাটা রোহিত দিতে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু তার সত্ত্বেও শিশুটিকে কেন খুন করা হলো? এই খুন করার ফলে ওই 30 লাখ টাকা তো আর কিডন্যাপার পাবে না। একটা শিশুর সাথে কার কিসের শত্রুতা থাকতে পারে যে তাকে এরকম নির্মমভাবে খুন করা হলো? শ্রেয়মের পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর পুলিশের ধারণা অনেকটা ক্লিয়ার হলো। সেখানে দেখা গেল শ্রেয়ম আর শ্বেতার মৃত্যুর সময় এক, অর্থাৎ খুনি জ্যান্ত শ্রেয়মকে কোলে নিয়ে ফ্ল্যাট থেকে বেরোয়নি, সে বেরিয়েছিল শ্রেয়মের লাশ কোলে নিয়ে। এটা আসলে একটা ডাবল মার্ডার কেস। কিন্তু আশ্চর্য করার মতো ঘটনা তখনও কিছুটা বাকি ছিল। রোহিতের ফোনে শ্রেয়মের বডি খুঁজে পাওয়ার পরেও র্যানসামের জন্য মেসেজ আসতেই থাকে। পুলিশ বুঝতে পারে যে খুন করেছে সে এখনো জানতে পারেনি যে শ্রেয়মের বডিটা পুলিশ খুঁজে পেয়ে গেছে। সে শুরু থেকেই শ্রেয়মকে ফেরত দেওয়ার জন্য র্যানসাম যে ডিমান্ড করছে, এর প্রধান কারণ পুলিশকে ভুল পথে চালনা করা, পুলিশকে বোঝানো যে এটা কিডন্যাপিং, এটা ডাবল মার্ডার কেস না। এই ব্লাইন্ড কেসের মোড় খুলল যখন শ্বেতার পরিবার কানপুর থেকে জয়পুরে এসে হাজির হলো। পুলিশ তাদেরকে রুটিন প্রশ্ন হিসেবেই প্রশ্ন করেছিল যে শ্বেতা এবং রোহিতের পারিবারিক সম্পর্ক কীরকম ছিল, মানে তাদের দাম্পত্য জীবন কেমন ছিল। শ্বেতার বাবা, মা, দাদা ইন্ডিভিজুয়ালি 3 জনে একই উত্তর দিল যে তাদের দাম্পত্য জীবন কখনোই ভালো ছিল না। এমনকি বিয়ের আগে থেকেই তাদের মধ্যে 2 পরিবারের মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল। শ্বেতার পরিবার চেয়েছিল যে বিয়ে হোক কানপুর থেকেই, কারণ আমরা তো জানি যে মেয়ের বাড়িতেই বিয়েটা হয় নর্মালি। কিন্তু রোহিতের পরিবার সেটা মেনে নেয়নি। তারা বলেছিল না, বিয়ে হলে দিল্লি থেকে হবে, ল্যাভিশলি বিয়ে হবে। বিয়ের পরেও কিন্তু ঝামেলা মেটেনি, জানেন তো। বিয়ের পরেও শ্বেতা এবং রোহিতের মধ্যে পণ নিয়ে ঝামেলা হতো। রোহিতের নাকি পণ পছন্দ হয়নি, মানে পণ যতটা সে পেয়েছে সেটা তার মনোপুত হয়নি। এই কারণ দেখিয়ে শ্বেতার সাথে সে রেগুলার বেসিসে ঝামেলা করত, এমনকি শ্বেতার গায়ে হাত পর্যন্ত তুলত। এখানে আমার একটা বক্তব্য আছে, জানেন তো। শ্বেতার পরিবার যদি আগে থেকেই জানতো যে রোহিতের সাথে কি বিষয় এবং কেন শ্বেতার ঝামেলা হচ্ছে, এবং রোহিতের বাড়িতে শ্বেতা মেয়েটা ভালো নেই, সেখানে সে অত্যাচারিত হচ্ছে, তাহলে 9 বছর মেয়েটাকে ওই বাড়িতে ফেলে রাখার কি প্রয়োজন ছিল? তারা যথেষ্ট বিত্তশালী ছিল, তারা তো নিজেদের বাড়িতে মেয়েকে ফিরিয়ে আনতেই পারত। কিন্তু এই বাবা মায়েরা আনে না। এর আগে আমরা লোহাগড় ফোর্ট কেসটাও কভার করেছি, সেটা যদি আপনারা না শুনে থাকেন শুনে দেখতে পারেন। সেখানেও আমাদের মনে একই রকম প্রশ্ন উঠেছিল। যাকে আবার আমরা কেসে ফিরি। শ্বেতার বাবা পুলিশকে জানায় যে 5ই জানুয়ারি অর্থাৎ ঘটনার 2 দিন আগে রোহিত তার বাবাকে ফোন করে বলেছিল যে শ্বেতাকে যেন তিনি বাড়ি নিয়ে চলে যান, তার সাথে আর সে সংসার করতে পারছে না। এর কিছুদিন আগে রোহিত শ্বেতার বাড়ি গিয়ে তাদের সম্পত্তির ওপর, অর্থাৎ শ্বেতার পারিবারিক সম্পত্তির ওপর নিজের অধিকার ফলাতে থাকে। মানে এমনটা না যে আপনি সম্পত্তিটা শ্বেতার নামে লিখে দিন, সে বলেছিল সম্পত্তিটা হয় আমার নামে লিখে দিন, আর নয়তো আমি আপনার মেয়েকে মেরে ফেলব। এই সংক্রান্ত একটি SMS-ও সে নিজের শ্বশুরকে করেছিল। এই SMS-টা দেখে এবং শ্বেতা রোহিতের পরিচিত লোকজনদের সাথে কথা বলে পুলিশের কাছে রোহিত একটা প্রাইম সাসপেক্টে পরিণত হয়। পুলিশ জেরা করার জন্য রোহিতের অফিসে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে 7 তারিখ রোহিত পুরো সময়টা অফিসের মধ্যেই ছিল, সে অফিস থেকে একবারও বেরোয়নি। তার প্রচুর সাক্ষী রয়েছে। এবার সবাই রোহিতের হয়ে মিথ্যে কথা বলছে এমনটা তো সম্ভব না। সে অফিসে রোহিতের একটা না একটা শত্রু তো থাকবে। সবাই কিন্তু বলছে রোহিত পুরো সময়টা অফিসেই ছিল। এবার আসি মুক্তিপণ নিয়ে হুমকির প্রশ্নে। আপনাদের শুরুতেই বললাম না যে পুলিশ ওই শ্বেতার ফোনটা ট্র্যাক করতে শুরু করেছিল। পুলিশ অবশেষে লোকেশন খুঁজে পেল। যে কটা লোকেশনে 1 ঘন্টার মধ্যে ফোনটাকে ট্র্যাক করা গেছে, সে কটা লোকেশনের মধ্যে একটা ছিল সাঙ্গানেরের। পুলিশের টিম লোকেশন ট্র্যাক করতে করতে সাঙ্গানের পৌঁছয়।
সেখানে ফাইনালি লোকেশন ট্র্যাক করতে করতে যে বাড়িটার সামনে পুলিশ পৌঁছয় সেই বাড়িটার সামনে একটি জুতো খুলে রাখা ছিল এবং সেই সেম রকমের জুতো পরে অপরাধীকে, ওই সিসিটিভি ফুটেজের কথা বলেছিলাম, সেই সিসিটিভি ফুটেজে শ্বেতাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে যেতে দেখা গেছে। পুলিশ সেখান থেকে খুঁজে পায় সৌরভ চৌধুরীকে। এই সৌরভ চৌধুরী ছিল রোহিতের পূর্ব পরিচিত। পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। সৌরভ চৌধুরী কিভাবে পরিচিত ছিল রোহিতের? সৌরভ চৌধুরী ছিল রোহিতের বন্ধু হরি সিং এর ভাই। পুলিশ সন্দেহের ভিত্তিতে সৌরভকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। এই সময়ের মধ্যেই চারিদিকে খবর ছড়িয়ে পড়েছিল যে এই খুনের প্রাইম সাসপেক্ট, জয়পুর ডবল মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট ধরা পড়েছে। পুলিশ রোহিতকেও থানায় নিয়ে আসে এবং তাদের দুজনকে মুখোমুখি বসায়। রোহিত পুরোটা সময় জুড়ে সৌরভকে খারাপ খারাপ কথা বলতে থাকে, অ্যাকিউজ করতে থাকে তার স্ত্রী সন্তানকে খুন করার জন্য। সে তার কঠোর শাস্তির দাবি পর্যন্ত জানায়। কিন্তু এইবারেই শুরু হয় আসল খেলা। বারবার দোষারোপে নার্ভ ফেল করে সৌরভ। সে জানায়, হ্যাঁ, রোহিতের স্ত্রী পুত্রকে নির্মমভাবে সেই খুন করেছে। তার সাথে এটাও বলে যে কেন খুন করেছে। আর এটাই এই কেসের সব থেকে বড় টুইস্ট। সৌরভ জানায়, স্ত্রী পুত্রের মৃত্যুর শোকে ডুবে থাকা রোহিতই এই সম্পূর্ণ খুনটার, এই সম্পূর্ণ ঘটনার চিত্রনাট্য লিখেছিল। রোহিত এবং শ্বেতার মধ্যে সম্পর্ক কোনোদিনই খুব একটা ভালো ছিল না এবং সময় যত এগোচ্ছিল ততই রোহিত আরও বেশি বীতশ্রদ্ধ হয়ে পড়ছিল। তাদের মধ্যে ঝামেলা আরও বেশি বাড়ছিল। সে চাইছিল শ্বেতাকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নিজের জীবনটা শুরু করতে। এবার তার একটু মদ টদ খাওয়ার, নেশা করার অভ্যেস টভ্যেস ছিল। এরকমই সে তার কলিগ হরি সিং এর সঙ্গে একদিন মদ খেতে বসেছিল। মদ খাওয়ার পর আবেগের বশে সে হরি সিংকে বলে ফেলে তার সমস্ত গোপন কথা। হরি সিং সুযোগের সদ্ব্যবহার করে তার সাথে আলাপ করিয়ে দেয় তার ভাই সৌরভ চৌধুরীর। সে বলে যে তোমাকে যদি কেউ এখানে হেল্প করতে পারে তাহলে একমাত্র সৌরভই পারবে। রোহিতের পোস্টিং ছিল জয়পুরে আর সৌরভও থাকতো জয়পুরের কাছে সাঙ্গানেরে। তারা একে অপরের সাথে মাঝে মাঝে দেখা করতে শুরু করে এবং তাদের দুজনের মধ্যে সোকল্ড বন্ধুত্ব হয়ে যায়। সৌরভ এবং রোহিতের মধ্যে একটা ভয়াবহ কন্ট্রাক্ট হয়। এই কন্ট্রাক্টের কথা শুনে অভিজ্ঞ পুলিশ পর্যন্ত চমকে গেছিল। তাদের মধ্যে এই কন্ট্রাক্ট হয় যে তারা একে অপরের স্ত্রীকে খুন করবে। প্রথমে সৌরভ রোহিতের স্ত্রীকে হত্যা করবে, তারপর পরিস্থিতি একটু শান্ত হয়ে এলে রোহিত সৌরভের স্ত্রীকে খুন করবে। তাদের একে অপরের বাড়িতে যাতায়াত পর্যন্ত ছিল। তাদের স্ত্রীরাও একে অপরকে চিনতেন, কিন্তু তারা এই ভয়ানক প্ল্যান নিয়ে ওয়াকিবহাল ছিলেন না। 23 জানুয়ারি রোহিত এবং সৌরভ একটা বারে দেখা করে এবং সেখানেই তারা পুরো প্ল্যানটাকে ছকে ফেলে। অ্যাডভান্স হিসেবে রোহিত সৌরভকে 10,000 টাকা পে পর্যন্ত করে। প্ল্যানটা এরকম ছিল যে সৌরভ রোহিতের বাড়ি যাবে, সেখানে সে রোহিতের স্ত্রী শ্বেতা এবং তাদের শিশুপুত্র শ্রেয়মকে খুন করে শ্রেয়মের বডিটাকে এমন জায়গায় লুকিয়ে রাখবে যাতে সেটা পুলিশের হাতে না পড়ে। তারপর রোহিতকে র্যানসামের জন্য SMS করে খুনের মোটিভটাকে গুলিয়ে দেবে। এমনকি মার্ডার ওয়েপনের কথাও সৌরভ পুলিশকে জানায়। সে বলেছিল সে যখন শ্বেতাদের ফ্ল্যাটে গেছিল, শ্বেতার তো সে চেনা, শ্বেতা তাকে দেখে নির্দ্বিধায় দরজা খুলে দিয়েছিল। শ্বেতা তাকে চা দেওয়ার জন্য রান্নাঘরে গেছিল চা বানাতে। এমনি চা না, আদা চা। শ্বেতা হামানদিস্তা দিয়ে আদা থেতো করছিল। সেই হামানদিস্তাটা দিয়েই শ্বেতা এবং শ্রেয়মকে থেতলে থেতলে খুন করে সৌরভ। তারপর শ্রেয়মের বডিটা নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। রোহিতও নিজের অ্যালিবাই তৈরি করার জন্য সেদিনকে অফিসে গেছিল এবং অফিসে অনেকগুলো মিটিং রেখেছিল যাতে অনেক আই উইটনেস থাকে এবং সবাই বলে যে সে সারাদিন অফিসেই ছিল, সুতরাং সন্দেহ তার দিকে যাবে না। অন্যদিকে সৌরভ শ্রেয়ম এবং শ্বেতাকে খুন করে শ্রেয়মের বডিটা নিয়ে বেরিয়ে এসে ওই অ্যাপার্টমেন্টেরই পিছনে একটা ঝোপে ফেলে রাখে। সে ভেবেছিল যে সেই দিন সন্ধ্যাবেলাতেই সে আবার ফিরে আসবে এবং সেখানেই শ্রেয়মের বডিটাকে পুঁতে দেবে যাতে তাকে লোকে দেখতে না পায়। আর পুলিশও যখন শ্রেয়মকে খুঁজবে সে তো আর ওই অ্যাপার্টমেন্টে খুঁজবে না, মাটি খুঁড়ে খুঁজবে না, সে তো খুঁজবে বাইরে। আর শ্রেয়মের বডিটা রয়ে যাবে ওই অ্যাপার্টমেন্টেই। ভাবুন, হুঁচুটে বুদ্ধি মানুষের কোন জায়গা পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু শ্বেতার রক্ত গড়িয়ে এসেছিল ফ্ল্যাটের দরজার বাইরে,
যে কারণে তার সমস্ত প্ল্যানটা বানচাল হয়ে যায়। পুলিশ চলে আসে, পুলিশ গোটা ফ্ল্যাটটাকে ঘিরে ফেলে, গোটা অ্যাপার্টমেন্টটাকে ঘিরে ফেলে। সুতরাং ফিরে আসার আর তার কাছে কোনো রকম কোনো সুযোগ ছিল না। জেরার মুখে রোহিত স্বীকার করে যে হ্যাঁ, সে নিজের স্ত্রী এবং পুত্রকে খুন করিয়েছে, তার কারণ সে একটা ফ্রেশ স্টার্ট করতে চেয়েছিল। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তোমার বউয়ের সাথে তোমার শত্রুতা ছিল, তুমি তোমার বউকে মার্ডার করলে। শত্রুতা মানে তোমার বউকে তোমার পোষাতো না, তুমি বউকে মার্ডার করলে, কিন্তু ওইটুকু একটা বাচ্চা, তার সাথে তোমার কিসের শত্রুতা? এই প্রশ্নের উত্তর রোহিত কি দিয়েছিল জানেন? রোহিত বলেছিল যে ওই শিশু পুত্রটি যদি তার জীবনে থাকতো, কোনো কুমারী মেয়ের বাবা তার সাথে তার মেয়ের বিয়ে দিত না। আর ডিভোর্সের দিকে না গিয়ে খুন করার দিকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে, যদি কেস কোর্টে উঠতো তাহলে তাকে খোরপোশ দিতে হতো, তাদের বদনাম হতো পরিবারের। পশুরও অধম এক একটা। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন? 6টা বছর কেটে গেছে এই ঘটনার, কিন্তু এখনো সৌরভ এবং রোহিতের কোনো শাস্তি হয়নি। এখনো নাকি তাদের বিচার চলছে। শ্বেতার বাবা মা বিচারের অপেক্ষায় ক্লান্ত। কিন্তু এই বিচারের অপেক্ষা তো তাদের করতেই হতো না, যদি তারা নিজেদের মেয়ে কেমন আছে জানার পরেও তাকে ওখানেই ফেলে না রেখে দিতেন, তাকে নিজেদের কাছে এনে রাখতেন। তাহলে হয়তো এখনো শ্বেতা বেঁচে থাকতো, তাহলে হয়তো শ্রেয়মের এখন 7-8 বছর বয়স হতো, সে স্কুলে যেত, তার ব্যাগে তার মা শ্বেতা তার পছন্দের টিফিন ভরে দিত। এই কেসগুলো যখন আপনাদের জন্য কভার করি, এই কেসগুলো জানেন তো আমাদের ব্রেনের ওপরও, আমাদের মনের ওপরও একটা টোল নেয় বই কি। তবু আমরা এই কেসগুলো তুলে আনি যাতে আপনারা সাবধান হতে পারেন। যদি আমাদের এই এফোর্ট, আমাদের এই রিসার্চ আপনাদের ভালো লাগে, যদি ভিডিওতে আপনাদের একটুও কিছু ইনফরমেটিভ জিনিস আমরা ডেলিভার করে থাকতে পারি, তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটাকে হাইপ করতে পারেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।